Good afternoon. Welcome back my channel. আজকে আমরা আলোচনা করব 50টি খুব গুরুত্বপূর্ণ ব্যাংকিং টার্মস নিয়ে। তো আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট সম্পর্কে আমরা কি বুঝি। মানি মার্কেট হলো এমন একটা মার্কেট যেখানে স্বল্প মেয়াদী ঋণ নিয়ে কারবার হয় বা লেনদেন হয়। সাধারণত 1 বছর বা এর কম সময়ের জন্য অ্যাসেট বা সিকিউরিটি নিয়ে মানি মার্কেটে লেনদেন হয়। আর ক্যাপিটাল মার্কেট হলো এমন একটা মার্কেট যেখানে দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে কারবার হয়। সাধারণত 1 বছরের বেশি সময়ের জন্য অ্যাসেট বা সিকিউরিটি নিয়ে ক্যাপিটাল মার্কেটে লেনদেন বা কারবার হয়। ওকে, নেক্সট ওয়ান, মানি মার্কেটের ইনস্ট্রুমেন্টস কি কি? ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স, ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার ইত্যাদি। ক্যাপিটাল মার্কেটের ইনস্ট্রুমেন্টস গুলি কি কি? ক্যাপিটাল মার্কেটস মেইন ইনস্ট্রুমেন্টস হচ্ছে অর্ডিনারি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, বন্ড ইত্যাদি। ডিপোজিট মিক্স বলতে আমরা কি বুঝি? যখন টোটাল ডিপোজিটের মধ্যে বিভিন্ন ধরনের ডিপোজিট থাকে তখন আমরা সেটাকে ডিপোজিট মিক্স বলি। যেমন একটি ব্যাংকের একটি ব্রাঞ্চে 100 কোটি টাকা টোটাল ডিপোজিট রয়েছে, এর মধ্যে বিভিন্ন ফর্মে ডিপোজিট রয়েছে। ফর এক্সাম্পল 40 কোটি টাকা এফডিআর ফর্মে রয়েছে, 10 কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে রয়েছে, আরো 20 কোটি টাকা কারেন্ট অ্যাকাউন্টে রয়েছে, আরো কিছু টাকা বিভিন্ন ধরনের স্কিমে রয়েছে। এই ধরনের বিভিন্ন ফর্মের ডিপোজিট থাকলে আমরা টোটাল ডিপোজিটকে আমরা ডিপোজিট মিক্স বলি। আইডিয়াল ডিপোজিট মিক্স কি? যদি টোটাল ডিপোজিটের মধ্যে 15% ডিপোজিট কস্ট ফ্রি হয় তবে তাকে আমরা আইডিয়াল ডিপোজিট মিক্স বলি। এবার আসি আমরা কস্ট ফ্রি ডিপোজিট কোনগুলি। যে সকল ডিপোজিটের জন্য কোনো প্রফিট বা ইন্টারেস্ট দেয়া লাগে না তাদেরকে কস্ট ফ্রি ডিপোজিট বলে। যেমন কারেন্ট অ্যাকাউন্টের ডিপোজিট অথবা কারেন্ট ডিপোজিট, ডিডি পেয়েবল, টিটি পেয়েবল, সানডে ডিপোজিট, এলসি মার্জিন ইত্যাদি। কস্ট ফ্রি ডিপোজিট কিভাবে বাড়ানো যায়? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস কালেক্ট করে, এলসি ওপেন করে, ব্যাংক গ্যারান্টি প্রোভাইড করে ইত্যাদি। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কি কি? অ্যাজ পার এনআই অ্যাক্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হচ্ছে চেক, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিজারি নোট। চেক সাধারণত ব্রাঞ্চ ব্যাংকিং এর, জেনারেল ব্যাংকিং এ ইউজ হয়। বিল অফ এক্সচেঞ্জ সাধারণত ফরেন এক্সচেঞ্জ অথবা ট্রেড ফাইন্যান্সের ক্ষেত্রে এটা ইউজ হয়। আর প্রমিজারি নোট ক্রেডিট বা লোন সেকশনে এটা বেশিরভাগই ইউজ হয়। ট্রাভেলার চেক বলতে আমরা কি বুঝি? ইউএস এর একটি আদালত ট্রাভেলার চেককে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। চেক কাকে বলে? অ্যাজ পার এনআই অ্যাক্ট আর্টিকেল 6, check is a bill of exchange drawn on a specified banker and not expressed to be payable otherwise than on demand. কখন চেক সবকিছু ঠিক করার পরও পেমেন্ট দেওয়া যাবে না? যদি কোর্ট কর্তৃক নিষেধাজ্ঞা থাকে অথবা অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে তখন আমরা সবকিছু ঠিকঠাক থাকার পরে আমরা ওই চেকের এগেনস্টে কোনো পেমেন্ট করতে পারি না। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর সংবাদ জানার পরেও কখন চেক পেমেন্ট দেওয়া যাবে? যদি কোনো চেক পূর্বেই গুড ফর পেমেন্টের জন্য চিহ্নিত করা থাকে সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর সংবাদ জানার পরেও আমরা ওই চেকটি আমরা পেমেন্ট করতে পারি। ব্যাজেল 3 কি? বিশ্বব্যাপী ব্যাংকিং সিস্টেমকে অধিকতর নিরাপদ রাখতে ব্যাজেল কমিটি ব্যাজেল 2 কে মডিফাই করে যে নির্দেশনা প্রদান করে তাকেই ব্যাজেল 3 বলে। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কি? ব্যাংকের জন্য রিস্কি এমন অ্যাসেট বিবেচনা করে তার 10% মিনিমাম ক্যাপিটাল রাখতে হয়। এটাই মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। রিস্কের মধ্যে কোন কোন রিস্ক
বিবেচিত হয়? ক্রেডিট রিস্ক, অপারেশনাল রিস্ক, মার্কেট রিস্ক। ওকে, মার্কেট রিস্কের উপাদানগুলো কি কি? ইন্টারেস্ট রিস্ক, ইকুইটি পজিশন রিস্ক, ফরেন এক্সচেঞ্জ রিস্ক, কমোডিটি রিস্ক। অপারেশনাল রিস্কের উপাদান কি কি? ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ফ্রড, লিগ্যাল রিস্ক, লসেস লেবার হেলথ, ড্যামেজ অফ ফিজিক্যাল অ্যাসেটস, বিজনেস ইন্টারাপশন। এগুলো হচ্ছে অপারেশনাল রিস্কের উপাদান। গোয়িং কনসার্ন ক্যাপিটাল কি? বেজেল 3-তে টায়ার অন ক্যাপিটালকে গোয়িং কনসার্ন ক্যাপিটাল বলা হয়। গোয়িং কনসার্ন ক্যাপিটালের কম্পোনেন্ট কি কি? কমন ইকুইটি টায়ার অন, অ্যাডিশনাল টায়ার অন। কমন ইকুইটি টায়ার অন কি কি? বেজেল 3 অনুযায়ী কমন ইকুইটি টায়ার অন হলো পেইড আপ ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, স্ট্যাটিউটরি রিজার্ভ, জেনারেল রিজার্ভ, রিটেন আর্নিংস, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ, and minority interest in subsidiary companies or subsidiary. Gone concern capital কি? বেজেল 3-তে টায়ার 2 ক্যাপিটালকে গন কনসার্ন ক্যাপিটাল বলে। বেজেল 3-তে টায়ার 3 ক্যাপিটাল কি? বেজেল 3-তে টায়ার 3 নামে কোনো ক্যাপিটাল নেই। ওকে, বেজেল 3-তে সিআরআর কি? ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও। ক্যাপিটাল কনজারভেশন বাফার সম্পর্কে আমরা কি জানি? বেজেল 2 এর 10% সিএআর এর সাথে আরো 2.5% ক্যাপিটাল যোগ করে সংরক্ষণ করাকে ক্যাপিটাল কনজারভেশন বাফার বলা হয়। দ্যাট মিনস বেজেল 2 অনুযায়ী আগে সিএআর রাখতে হতো 10%, পরবর্তীতে বেজেল 3 অনুযায়ী এই 10%-এর সাথে আরো 2.5% ক্যাপিটাল যোগ করে 12.5% সিএআর সংরক্ষণ করা হয়। সেটাকে আমরা এই 2.5% কি আমরা ক্যাপিটাল কনজারভেশন বাফার বলি। ক্যাপিটাল কনজারভেশন বাফার কোন বছর থেকে রাখতে হয়েছে? এই ক্যাপিটাল না রাখলে কি হতো? 2015 সাল থেকে এই ক্যাপিটাল রাখা হয়েছে। সেক্ষেত্রে 2.5 কে 4 দিয়ে ভাগ করে প্রত্যেক বছর পর্যায়ক্রমে বাড়াতে হয়েছে। যদি ব্যাংকের ক্যাপিটালের নিচে নেমে যেত তো সেক্ষেত্রে ব্যাংক সে বছর ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন করতে পারতো না। বেজেল 3 কবে শুরু হয়েছে? 2015 সালের পয়লা জানুয়ারি থেকে বেজেল 2 শুরু হয়েছে। বেজেল 3 শুরু হয়েছে। আর বেজেল 2 এর কোন ক্যাপিটাল বেজেল 3-তে নাই? নন কমিউলেটিভ ইরিডেমশিয়াল প্রিফারেন্স শেয়ার। আইসিএপি কি? আইসিএপি হচ্ছে ইন্টারনাল ক্যাপিটাল অ্যাডিকুয়েসি অ্যাসেসমেন্ট প্রসেস। এনআই অ্যাক্ট সম্পর্কে কি জানেন? এনআই অ্যাক্ট কত সালে কার্যকরী হয়েছিল? এনআই অ্যাক্ট হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। এটি 1882 সালের 1 মার্চ থেকে কার্যকরী হয়েছিল। চেক সম্পর্কে এনআই অ্যাক্টে কোন আর্টিকেলে আছে? আর্টিকেল 6-এ আছে। এনআই অ্যাক্ট অনুসারে চেকের সংজ্ঞা কি? চেক ইজ এ বিল অফ এক্সচেঞ্জ ড্রন অন এ স্পেসিফাইড ব্যাংকার and not expressed to be payable otherwise than on demand. চেকের পার্টি কে কে? চেকের 3টি পার্টি, যেমন ড্রয়ার, ড্রয়ি এবং পেয়ি। ড্রয়ার কে? ড্রয়ি কে? ড্রয়ার হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার আর ড্রয়ি হচ্ছে ব্যাংক বা ব্যাংক অফিসার। চেক কয় প্রকার হয়? চেক 2 প্রকার।
বিয়ারার চেক এবং অর্ডার চেক। অর্ডার চেক কি? যখন অ্যাকাউন্ট হোল্ডার নির্দিষ্ট কারোর নাম লিখে দেয় তখন এবং বিয়ারার শব্দটি কেটে দেয় তখন তাকে অর্ডার চেক বলে। অর্ডার চেক কি ক্যাশ কাউন্টারে পেমেন্ট দেওয়া যাবে? অর্ডার চেক ক্যাশ কাউন্টারে পেমেন্ট দেওয়া যাবে যদি নিশ্চিত হওয়া যায় যে পেমেন্ট যিনি নিচ্ছেন তিনি হলেন চেকের প্রাপক। এক্ষেত্রে প্রমাণ হিসেবে সরকার স্বীকৃত আইডি কার্ড নিতে হবে। হোল্ডার ইন ডিউ কোর্স কি? যখন কোনো ব্যক্তি সরল বিশ্বাসে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে এমন কারো নিকট থেকে কোনো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট গ্রহণ করে যার মালিকানায় সন্দেহের কোনো অবকাশ নেই, তবে তাকে হোল্ডার ইন ডিউ কোর্স বলে। পেমেন্ট ইন ডিউ কোর্স, যদি সরল বিশ্বাসে কোনো হস্তান্তরযোগ্য দলিলের মূল্য এমন ব্যক্তিকে পরিশোধ করে যার মালিকানায় ত্রুটি থাকার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। নট ট্রান্সফারেবল চেক কি ট্রান্সফার করা যায়? ট্রান্সফার করা যাবে না, কারণ এ ধরনের চেক হস্তান্তর যোগ্যতা হারায়। নট নেগোশিয়েবল চেকের ক্ষেত্রে কি হবে? এ ধরনের চেক হস্তান্তর যোগ্যতা হারায় না, তবে এ ধরনের চেক যদি পূর্ববর্তী মালিকানায় কোনো ত্রুটি থাকে তবে পরবর্তী মালিকানায়ও ত্রুটি থাকবে। স্টেল চেক কি? স্টেল চেক কি পেমেন্ট দেওয়া যায়? যদি কোনো চেক 6 মাস পূর্বের ডেট দেওয়া থাকে তাকে স্টেল চেক বলে। স্টেল চেক পেমেন্ট দেওয়া যাবে না, তবে চেকের প্রস্তুতকারী 3 বছরের পূর্বে তার দায় মুক্ত হতে পারবে না। মানি লন্ডারিং কি? মানি লন্ডারিং হলো অর্থের অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে উহার হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তর প্রক্রিয়া। এফএটিএফ কি? এর সুপারিশ কতটি? এফএটিএফ হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। এটা মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে কাজ করে। এর বিশেষ কিছু সুপারিশ রয়েছে যা বিশ্বব্যাপী ব্যাংকিং ক্ষেত্রে যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছে। এর 40টি সুপারিশ রয়েছে মোট। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সিডিডি করা, পেপস, ওয়ার ট্রান্সফার, এসটিআর করা সংক্রান্ত এবং প্রত্যেক দেশে এফআইইউ গঠন করা ইত্যাদি। মানি লন্ডারিং প্রতিরোধে তফসিলি ব্যাংকগুলির করণীয় কি? মানি লন্ডারিং প্রতিরোধে তফসিলি ব্যাংকগুলির মূল করণীয় হচ্ছে নীতিমালা প্রণয়ন করা, সিসিইউ গঠন, ক্যামেলকো এবং ব্যামেলকো মনোনয়ন করা। সিসিইউ কি? এর সদস্য সংখ্যা কত? সিসিইউ এর জন্য 2 জন নির্দিষ্ট সদস্য কে কে? সিসিইউ হচ্ছে সেন্ট্রাল কমপ্লায়েন্স ইউনিট। এর সদস্য সংখ্যা হচ্ছে মোট 5 জন। জেনারেল ব্যাংকিং এবং আইটি বা ইনফরমেশন টেকনোলজি বিভাগ থেকে 1 জন করে মোট 2 জন। এক্ষেত্রে আইসিসি থেকে কোনো সদস্য নেওয়া যাবে না। সিসিইউ এর প্রধানকে কি বলা হয়? চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার। ব্যামলকো কি? ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার। ব্যামলকো হওয়ার যোগ্যতা কি কি? ব্যামলকোর কাজ কি কি? ব্রাঞ্চ ম্যানেজার অথবা সেকেন্ড অফিসার বা ব্রাঞ্চ থেকে অভিজ্ঞ একজন কর্মকর্তাকে ব্যামলকো মনোনয়ন করা যাবে। ব্যামলকোর মূল কাজ হচ্ছে গ্রাহক পরিচিতি, লেনদেন মনিটরিং করা, সন্দেহজনক লেনদেন চিহ্নিত করা এবং রিপোর্ট করা, রেকর্ড সংগ্রহণ করা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা। ওয়াক ইন কাস্টমার কাকে বলে ও এবং ওয়াক ইন কাস্টমারতে আমরা আমাদের করণীয় কি? যে কাস্টমারের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই তাকে ওয়াক ইন কাস্টমার বলে।
এ ধরনের কাস্টমারের ক্ষেত্রে 5,000 টাকা লেনদেন করলে তার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করতে হবে এবং 5,000-এর বেশি হলে পূর্ণাঙ্গ তথ্য, প্রেরণের উদ্দেশ্য, অর্থের উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। ওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে ব্যাংকারের করণীয় কি? ওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে অভ্যন্তরীণ ক্ষেত্রে অনন্য 25,000 টাকা এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে অনন্য $1,000 বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ট্রান্সফারের ক্ষেত্রে পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ এবং তা বেনিফিসিয়ারি ব্যাংকে প্রেরণ করা। নন পারফর্মিং লোন কাকে বলে? এনপিএল বা নন পারফর্মিং লোন বলতে আমরা কি বুঝি? যখন কোনো লোন বা অ্যাসেট বা ইনভেস্টমেন্ট থেকে কোনো ইনকাম আসে না, তাকে আমরা এনপিএল বা এনপিএ বলি। নন পারফর্মিং লোনের এলিমেন্ট কোনগুলি? প্রথম এলিমেন্ট হচ্ছে আনক্লাসিফাইড ওভারডিউ, ক্লাসিফাইড লোন বা ইনভেস্টমেন্ট, আনক্লাসিফাইড রিসিডুয়াল ইনভেস্টমেন্ট বা লোন, আর রিটার্ন অফ লোন বা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। রিটার্ন অফ লোন বা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কি? যে ইনভেস্টমেন্ট বা ঋণ হিসাবটি একটানা 3 বছর ধরে ব্যাড অ্যান্ড লস হিসেবে ক্লাসিফাইড আছে এবং যার বিপরীতে 100% প্রভিশন রাখা আছে, ওই ধরনের লোন বা ইনভেস্টমেন্টকে আমরা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বলে থাকি। রিসিডুয়াল কখন করা হয়? ম্যাক্সিমাম কতবার একটি লোনকে রিসিডুয়াল করা যাবে? কখনো কখনো কিছু ভালো গ্রাহক পরিস্থিতির কারণে এবং ব্যবসা মন্দা হওয়ার দরুন অনিচ্ছা সত্ত্বেও তার লোন হিসাবটি অথবা লোনটি ওভারডিউ হয়ে যায়। এ ধরনের গ্রাহককে তার ঋণ বা ঋণ সময়ের সমুদয় টাকা একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যক কিস্তিতে পরিশোধের জন্য নতুন করে তফসিল বা রিসিডুয়াল করে দিলে তাকে রিসিডুয়াল লোন বলা হয়। এক্ষেত্রে আমরা লোন রিসিডুয়াল করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিআরপিডির যে লোন রিসিডুয়ালের যে সার্কুলার রয়েছে সেই সার্কুলারও আমরা ফলো করে থাকি। আর একটি ঋণ হিসাব সর্বোচ্চ 3 বার রিসিডুয়াল করা যায়। টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে গ্রাহকের নিকট থেকে প্রথমবার কি পরিমাণ ডাউন পেমেন্ট নিতে হবে? ওভারডিউ ইনস্টলমেন্টের 15% অথবা বকেয়ার 10%, এদের মধ্যে যেটা সর্বনিম্ন তার ডাউন পেমেন্ট হিসেবে দিতে হবে। অ্যাসেট বলতে আমরা কি বুঝি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক অধিকৃত কোনো সম্পদের মূল্য অথবা যে কোনো কিছুর মালিকানা সত্ত্ব যার কোনো মূল্য আছে তাকে আমরা সম্পদ বলি। সম্পদ 3 প্রকারের হতে পারে। প্রথমটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট। ফিনান্সিয়াল অ্যাসেট হচ্ছে লোনস, বিলস অ্যান্ড আদার ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। দ্বিতীয়টি হচ্ছে ফিক্সড অ্যাসেট, ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ইকুইপমেন্ট ইত্যাদি। তৃতীয়টি হচ্ছে ইনট্যাঞ্জেবল অ্যাসেট, গুডউইল, প্যাটেন্ট রাইটস ইত্যাদি। আমাদের নেক্সট ওয়ান হচ্ছে আরবিট্রেশন। আরবিট্রেশন হচ্ছে যে কোনো চুক্তিতে জড়িত সংশ্লিষ্ট পক্ষসমূহের সম্মতিতে আদালতের বাইরে সালিসি ব্যবস্থায় বিরোধ নিষ্পত্তির একটি বিশেষ ব্যবস্থা। সংশ্লিষ্ট পক্ষসমূহের সম্মতিক্রমে কোনো নিরপেক্ষ দায়িত্বশীল ব্যক্তিকে আরবিট্রেটর হিসেবে এবং অন্য এক বা একাধিক ব্যক্তিকে সদস্য হিসেবে নিয়োগদান পূর্বক বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা থাকে। তবে চুক্তি সম্পাদনকালে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা হিসেবে আরবিট্রেশন শর্ত থাকতে হবে। ওকে, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাদের আবার নেক্সট ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার হবে। থ্যাংক ইউ।